আসুন আবারও মন্দির বাজারে নজর রাখি। সেই মন্দির বাজারে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি যখন পৌঁছে যান, তার কনভয় যখন সেখান দিয়ে পাস করছিল, তখন একদল বিক্ষোভকারী তারা সেখানে লাঠি হাতে বিক্ষোভ দেখাতে থাকেন। তারা সেখানে উপস্থিত ছিলেন আগে থেকেই, হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা স্লোগান তুলতে থাকেন। মথুরাপুরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় এভাবেই লাঠি হাতে বিক্ষোভ। কেন বিক্ষোভ? কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে আরও একগুচ্ছ অভিযোগ নিয়ে তাদের হাতে এই প্রতিবাদের প্ল্যাকার্ড, তারা স্লোগান তুলছিলেন। সেই ছবি আপনাদের সামনে। আনিসউদ্দিন প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আনিসউদ্দিন, যে ছবি আমরা দেখলাম, প্রচুর মানুষ তারা একসঙ্গে ভিড় করে বিক্ষোভ দেখাচ্ছিলেন। মূলত কি কি অভিযোগ তাদের ছিল, কি কারণে তারা এভাবে বিক্ষোভ দেখালেন লাঠি হাতে? একেবারেই দেখো, যে সমস্ত বিক্ষোভকারীরা তারা এই বিরোধী দলনেতার গাড়ির সামনে বিক্ষোভ দেখান, তাদের মূলত যেটা অভিযোগ যে বাংলার পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে যেভাবে আক্রান্ত হচ্ছে এবং যেভাবে অত্যাচারিত হচ্ছে, তার পাশাপাশি কেন্দ্র যেভাবে রাজ্যকে বঞ্চনা করেছে এবং 100 দিনের কাজের টাকা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্প যা বন্ধ করে রেখেছে, তারই প্রতিবাদে তারা সেই জবাব চাইতেই কিন্তু বিরোধী দলনেতার গাড়ির সামনেই বিক্ষোভ দেখাতে থাকেন। যেটা তোমাকে জানিয়ে রাখবো যে রায়দিঘি বিধানসভার সাতগড়া এলাকায় একটি কালী পুজোর উদ্বোধনে আসার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মতোই তিনি ঘটনাস্থলে যাওয়ার পথেই কিন্তু প্রথমেই একেবারে যে দক্ষিণ বিষ্ণুপুর মোড়, সেখানেই বিক্ষোভকারীদের সম্মুখীন হতে হয়। এরপরেই তাকে কিন্তু পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদের একেবারে এতেই কিন্তু তিনি সেই এলাকা থেকে যান এবং যখনই তিনি সাতগড়া এলাকা থেকে তার যে অনুষ্ঠান উদ্বোধন করার পরে তিনি যখন পাথর প্রতিমার উদ্দেশ্যে বের হন, সেখানে তারপরেও কিন্তু রাস্তায় খটির বাজার এলাকায় তাকে আবারও বিক্ষোভের সম্মুখীন হতে হয় এবং এর পরবর্তী সময়ে রাস্তার একাধিক জায়গায় তিনি বিক্ষোভকারীদের সম্মুখে পড়েন। কিন্তু বিক্ষোভকারীদের একটাই দাবি যে কেন্দ্রের যে বঞ্চনা এবং পরিযায়ী শ্রমিকরা যেভাবে অত্যাচারিত হচ্ছে, বাংলা ভাষাকে যেভাবে অসম্মান করা হচ্ছে বাইরে, তার অবিলম্বে জবাব দিতে হবে এমনটা। এবং এই ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে মূলত তিনি আজকের কোনো দলীয় কর্মসূচিতে আসেননি, তিনি পুজোর উদ্বোধনে এসছেন। তাতেই যদি তাকে এইভাবে বাধার সম্মুখীন হতে হয়, তাহলে তার যে দলীয় কর্মীরা রয়েছে তাদের কিভাবে সম্মুখীন হতে হচ্ছে, তিনি এটাও কিন্তু দলীয় কর্মীদেরকে আশ্বস্ত করেন যে আগামী জগদ্ধাত্রী পুজোর পরে তিনি আবারও মথুরাপুর লোকসভা এলাকায় আসবেন এবং তখন তিনি দলীয় কর্মসূচি করবেন। আরো একবার সেই ছবি আপনাদেরকে দেখাই। পুজো উদ্বোধনে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু সেখানেই তাকে বিক্ষোভের মুখে পড়তে হলো। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ, আরো বেশ কিছু অভিযোগকে সামনে রেখে এভাবেই বিক্ষোভ দেখাতে থাকলেন একদল। বিরোধী দলনেতার গাড়ির সামনে বিক্ষোভ, দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে হয় আজ শুভেন্দু অধিকারীকে। বিজেপি পার্টি ওরা হচ্ছে দিল্লির মসনদে পশ্চিমবাংলার মানুষকে বঞ্চিত করে 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে, পশ্চিমবাংলার গরিব মানুষের ঘরের টাকা আটকে রেখেছে। তাই জন্য আমরা আজকে মন্দির বাজারে সাধারণ মানুষ, মহিলারা যারা 100 দিনের কাজ করে আমাদের সাধারণ জীবনযাপন চলতো, আজকের আমরা পরিযায়ী শ্রমিক হয়েছি। ওই শুভেন্দু অধিকারী দিল্লির নেতাদের কাছে মানা করে দিচ্ছে যে পশ্চিমবাংলাকে বঞ্চিত করার জন্য, তারই প্রতিবাদে আজকের আমরা পথে নেমেছি। আজকে 100 দিন কি 200 দিন, আমি কি ভোট চাইতে এসেছি? তাহলে বাধা দেবে কেন? করুন, যত পারেন করুন, এর শেষ আছে। এবার যে খবর আপনাদেরকে দেব, বাংলাদেশে আটক 14 জন মৎস্যজীবী। এদেশের 14 জন মৎস্যজীবী, কুলতলির মৎস্যজীবী, তারা জল সীমান্ত পেরিয়ে পৌঁছে যায় বাংলাদেশে এবং সেখানেই তাদেরকে আটক করা হয়। কুলতলির 14 জন মৎস্যজীবীকে আটক। বাংলাদেশ জলসীমায় ঢুকে পড়ে ভারতীয় ট্রলার, মাঝসমুদ্র ট্রলারের ইঞ্জিন বিকল হওয়াতেই বিপত্তি। কথা বলবো, অর্পণ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অর্পণ, একদমই দেখো, মাঝ সমুদ্রে তারা যখন ফিশিং করছিল ঠিক সেই সময় তাদের ইঞ্জিনে জল প্রবেশ করে আর তাতেই ইঞ্জিন বিকল হয়ে পড়ে। মাঝ সমুদ্রে ঢেউয়ের টানে
তারা ভারতবর্ষের জলসীমা ছেড়ে বাংলাদেশের মধ্যে প্রবেশ করে, আর তখনই সেনার হাতে গ্রেপ্তার করা হয়। এখনো পর্যন্ত তাদেরকে যা জানানো হয়েছে, তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং বাংলাদেশের পক্ষ থেকে যে ফিশারম্যান অ্যাসোসিয়েশন আছে তাদেরকে জানানো হয়েছে যে তাদের 14 জন মৎস্যজীবী তাদের জলসীমার মধ্যে প্রবেশ করেছে। তারা প্রত্যেকেই কুলতলি থানার শান্তিজাহান এলাকার বাসিন্দা। গতকালই এই খবর আসে মৎস্যজীবীদের তরফ থেকে। তারা যেমন যোগাযোগ করেছে বাংলাদেশি মৎস্যজীবী দপ্তরের সঙ্গে এবং প্রশাসনের সঙ্গে, পাশাপাশি কুলতলি থানাতেও বিষয়টি নিয়ে যারা মৎস্যজীবী ইউনিয়নের সদস্য রয়েছে তারা এসে পুরো বিষয়টি জানিয়েছেন। তারা যেটা জানিয়েছেন, ইতিমধ্যেই তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। তা এই যারা মৎস্যজীবী রয়েছে তাদের কিভাবে ছাড়া হবে সেটা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন মৎস্যজীবীদের তাদের পরিবারের সদস্যরা। তবে এখনো পর্যন্ত তাদের কিভাবে ফিরিয়ে আনা হবে সে নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো সদুত্তর মেলেনি। তবে যারা মৎস্যজীবী ইউনিয়ন এবং যিনি ট্রলার মালিক তিনি জানিয়েছেন যে বাংলাদেশের সঙ্গে তাদের কথা হয়েছে, তারা বৈধ কাগজ চেয়েছেন এবং তাদের ইঞ্জিন পরীক্ষার পরেই পরবর্তী বেশ কত দ্রুত তাদেরকে ফেরানো সম্ভব হয় অবশ্যই আমাদের নজর থাক। গত ইংরেজি 13/10/2025 FB শুভযাত্রা নামে একটি ট্রলার বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে বাংলাদেশ জলসীমানা ঢুকে পড়ে এবং বাংলাদেশের নৌবাহিনী আমাদের সেই ট্রলার এবং মৎস্যজীবীদের নিয়ে বাংলাদেশে চলে যায়। গিয়ে আমরা দেখলাম আমাদের মৎস্যজীবীদের খুবই অত্যাচার করছে এবং দড়ি দিয়ে বেঁধে তাদের নিয়ে যাচ্ছে। আমরা সরকারের কাছে আবেদন করব যাতে আমাদের এই মৎস্যজীবীরা দ্রুত ওদেশ থেকে আমাদের দেশে ফিরিয়ে আনা যায়। এন্টালিতে প্রৌঢ়ার রহস্য মৃত্যু। দরজা ভেঙে মহিলার দেহ উদ্ধার হয়। ছেলে কর্মসূত্রে বিদেশে, মেয়ে বিহারে থাকে। কিভাবে রেখা সাহার মৃত্যু, তদন্তে পুলিশ। এন্টালিতে প্রৌঢ়ার মৃত্যুতে রহস্য। কথা বলবো, প্রতিনিধি সান্নিক রয়েছেন সঙ্গে। সান্নিক, দরজা বন্ধ করে দেহ উদ্ধার, কি কারণে মৃত্যু, কি হয়েছিল তার, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে? যারা প্রতিবেশীরা রয়েছেন তারা যেটা এখনো পর্যন্ত জানাচ্ছেন যে গত 3 মাস ধরে সেই প্রৌঢ়া খুব বেশি বাড়ি থেকে বেরোতেন না, অর্থাৎ তার ফ্ল্যাটের বাইরে তিনি পা রাখতেন না গত 3 মাস ধরে প্রায়। এবং তার যাবতীয় কাজকর্ম, তার জন্য কাজের লোক ছিল, কিন্তু গতকাল সকাল থেকে তার ফ্ল্যাটের দরজা বন্ধ থাকায় যারা ফ্ল্যাটের কেয়ারটেকাররা রয়েছেন তারাও সকাল থেকেই তাকে কোনোরকম সারা শব্দ যখন ফ্ল্যাটে পাননি, তখন অন্যান্য যারা অ্যাপার্টমেন্টের মধ্যে অন্যান্য ফ্ল্যাটের যারা মালিক তাদেরকে তারা খবর দেন। তারা এসে দরজা ধাক্কালেও তারপরেও যখন তিনি ফ্ল্যাটের দরজা খুললেন না, তারপরেই স্থানীয় এন্টালি থানার পুলিশকে খবর দেওয়া হয় এবং সেখান থেকেই তার মৃতদেহ উদ্ধার করা হয়। যেটা পুলিশ এখন তদন্ত করে দেখছে তার মৃত্যু আদতে কোনো রকম ভাবে অসুস্থতা জনিত কারণে তার মৃত্যু হয়েছে কিনা সেই বিষয়টা পুলিশ যেমন একদিকে খতিয়ে দেখছে, পাশাপাশি যেহেতু প্রতিবেশীরা দাবি করছেন দীর্ঘ সময় ধরেই তিনি অবসাদগ্রস্ত ছিলেন, যেহেতু তার ছেলে বিদেশে থাকে এবং মেয়ে এবং তার স্বামী দুজনেই বিহারে বর্তমানে থাকেন, সেই কারণে কিন্তু তিনি সেইভাবে কারোর সঙ্গে মিশতেনও না বা সেই রকম ভাবে তিনি বাইরের কারোর সঙ্গে মেলামেশা সেরকম না করলেও কথাও সেভাবে বলতেন না। সেই কারণেই কিন্তু এখন পুলিশ তদন্ত করে দেখছে আদতে এটা স্বাভাবিক কারণে অসুস্থতা জনিত কারণে মৃত্যু নাকি আত্মহত্যা তিনি করেছেন, সেই বিষয়টা কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। ওকে, অসুস্থতাও আছে আর একটু হয়তো এটা প্রিজিউম করা যাচ্ছে কি উনি হয়তো একটু ডিপ্রেসড ছিলেন। ভদ্রমহিলা মাস তিনেক একদমই বেরোয়নি। একটা ছেলে ভদ্রমহিলা সে বাইরে থাকে আর মেয়ে রিপোর্টেডলি বিহারে কোথাও থাকে। কমপ্লেক্সটা তৈরি হচ্ছে বাসাবাস আরম্ভ হয়েছে 2015। তখন তো ছেলেও থাকতো মেয়েও থাকতো। ওনারা ওয়ান অফ দ্য ফার্স্ট রেসিডেন্ট এইখানে। মেমারিতে দুর্ঘটনা। একই গাড়ি করে ফিরছিলেন স্বামী এবং স্ত্রী, কিন্তু গাড়ি পড়ে যায়, তারপর স্ত্রীর মৃত্যু হয়। পরিবার বলছে যে না, এটা কোনো দুর্ঘটনা নয়, এটা আসলে স্ত্রীকে খুন করার ছক। কিন্তু কেন, কি বলছে পুলিশ দেখুন। পুকুরে পড়ে গিয়েছে গাড়ি, জলে ডুবে প্রাণ গিয়েছে স্ত্রীর, তবে বেঁচে গিয়েছেন স্বামী। দেখলে মনে হবে দুর্ঘটনা, কিন্তু মেয়ের বাড়ির পরিজনরা মানতে নারাজ। তাদের দাবি এটা দুর্ঘটনা নয়, খুন। এই নিয়ে পূর্ব বর্ধমানের মেমারিতে জোর শোরগোল। মেমারির বাসিন্দা আসমা তারা বিবি, বয়স 35, তার স্বামী শেখ মফিজুল ওরফে মুকুল, 15 বছরের বিয়ে। তাদের এক সন্তানও রয়েছে। শুক্রবার রাতে গাড়িতে করে বর্ধমানের দিক থেকে মেমারিতে ফিরছিলেন স্বামী স্ত্রী। পথে বিপত্তি। মেমারির ঘোষ এলাকায় রাস্তার পাশে পুকুরে নেমে যায় গাড়ি, ডুবে যান আসমা তারা।
জল থেকে উঠে আসেন তার স্বামী মফিজুল। পরে ডুবুরি নামিয়ে উদ্ধার করা হয় আসমা তারাকে। ততক্ষণে সব শেষ। এটাকে দুর্ঘটনা বলে মানতে নারাজ মহিলার বাবার বাড়ির পরিজনরা। তাদের দাবি, সম্প্রতি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন মফিজুল। এই নিয়ে মাঝে মধ্যেই স্বামী স্ত্রীর অশান্তি হতো। পথের কাঁটা সরাতেই খুন করা হয়েছে। এটা দুর্ঘটনা নাই, ও গলা টিপে মেরে বাড়িতে ফেলে দিয়েছে। আমার বোনটাকে এত অত্যাচার করতো, মারতো একটা মেয়ের জন্যে। ওকে নিয়ে গিয়ে রাস্তায় গাড়িতে মেরে সেই গাড়িটা জলে ফেলে দিয়েছে আর ও ঝাঁপ দিয়ে দিয়েছে। দুর্ঘটনা নয়, সম্পূর্ণ নাটক, মানে একটা অ্যাক্সিডেন্টের নাটক করেছেন, যাতে আমি অ্যাক্সিডেন্ট করেছি বলে মানুষের কাছে বেঁচে যাবো। মেরে দিয়েছে একবার অ্যাটেম্প টু মার্ডার। শনিবার সকালে মেমারি থানায় অভিযোগ দায়ের করা হয়। দুপুরে গ্রেপ্তার আসমা তারার স্বামী। পরিবারের লোকজন আপনার বিরুদ্ধে অভিযোগ আসছে যে আপনি আপনার স্ত্রীকে মেরেছেন, এর একটা অভিযোগ আনছেন, কি বলবেন? হ্যাঁ, আপনি করেন? কোনো পাপ ছিল না। কি করে হলো ওটা? মনে কোনো পাপ ছিল না। কাল কোথায় গিয়েছিলেন? ডাক্তার নিয়েছিল। কোন ডাক্তারখানায় নিয়ে গেছিলেন কালকে? হ্যাঁ, বর্ধমান দেবযানী। আপনাকে পুলিশ অ্যারেস্ট করলো কেন তাহলে? পূর্ব বর্ধমান থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। বলছে পরিবার ফোন করেছে, তুমি বলছে